এই মহিলার অভিযোগ তার বাড়িতে বিএনপির নাম করে হামলা চালিয়েছে আওয়ামী লীগের ডাকাতরা। ডাকাতদের মধ্যে কয়েকজনকে নাকি তিনি চিনতেও পেরেছিলেন। কি বলেছিলেন ওই মহিলা, আসুন শুনে নিন। ওরা চাপাতি গলার সাথে আমি চিৎকার করছি তোর সাইড দাও, তোর কি কার টাকা পয়সা যা আছে বের কর। এবার টাকা পয়সা যা ছিল দিছি, সোনার এই কানে গনে ছিল তাও দিছি, যা ছিল এমনি দিছি, তার আরো লাগবে এত হইবে না, আরো আছে। তো আর নাই ভাই এই যে তুই কর উঠেছি না, আরো আছে, তুই কি বেশি তোর খবর আছে। হ্যাঁ, এবার সবকিছু যদি আমি তোর বাপের আর স্বামীর থেকে তুই সোনা গয়না বেশি ভালোবাসো। হ্যাঁ, তুই ভালোবাসো না, হাগো তুই যেতাছো না, সব দিছি আমি, আর তো নাই, সব ঘর দিয়ে দিয়েছে। এবার তন্ন নিজেরাও তন্ন করছে, তন্ন করে আমি সব দেখেন কোথাও আর নাই, যে আসলে সব দিয়েছি সব। তারপর আমাদের ইয়েছে উপরে নির্দেশ আছে, তোরে কি কোন জায়গায় যেন একটা কথা বলছো আমার মনে নাই, যে তোরে 7 নং নিয়ে যাবো, এই জায়গা সেক্টরে 7 নং সেক্টরে নিয়ে যাবো, তোর বাপের কিন্তু এই সেই করে শেয়ার করবে, শেষ করবে, আর তোর স্বামীরও শেষ করবে, তুই সবকিছু দিয়ে দে। আর তোরা যদি বাঁচতে চাও, এই জায়গায় থাকতে চাও, তোরা থাকতে পারবি না, কিন্তু জীবনে যদি বাঁচতে চাও তাইলে কালকে সকালে কেউ যেন না থাকে, এর আগে চলে যাবি। না না, ও বলছে যে আমরা বিএনপির লোকজন, খবর বানাই না, কিন্তু অরিজিনালি তারা বিএনপির লোক না, আওয়ামী লীগের লোক, আমরা জানি না। কিন্তু বলছে অর্ডার আছে আমাদের উপর থেকে, বলছে আমাদের উপর থেকে অর্ডার আছে, তোর বাপেরে শেষ করে দিতে হইবে। তাই তোর কি জিনিসপত্র, তাই তোরা যদি বাঁচতে চাও জানে সকালে কারো কাছে করবি না। আর এই যে মালপত্র অনেক আরো আউট হয়েছে, আমার আবার কিছু কিছু গুছো হয়েছে আমার কাছে, আর কারো কাছে করবি না বললে। আর সকালে কেউ যেন না থাকে, সকালে উঠে একদম তোর বাপেরে পাঠাই দিবি, তোরাও চলে যাবি। যদি না তো হ্যাঁ ওর বাবুর কথা বলছে 1 ঘন্টা পরেই যাবি, 1 ঘন্টা পরেই পাঠাই দিবি, আর তোরা সকালে ওর মধ্যে চলে যাবি, কি চলে যাবি, এটা তোরা থাকতে পারবি না। নাই নাই এখন জীবন দিন আমরা কইছি কালো একটা লোকেরও চিনি, কিন্তু ওই নাম জানি না। তুই যে লোকের ভালোভাবেই চিনি, আর পোলাপানো মানে নাম তো বলতে পারে। এই আমাদের এই হুমকি দিয়ে দিয়েছে যে তোর বাপের জীবন যাইবে, কারোর কাছে বলতে বলবি না, সকালে তারা এখনই পাঠাই দিবি, আর তোরা সকালের ভিতর চলে যাবি। এবার বলছে যে জানবারও নাই কি সব দেওয়ার পরও তারা থামে না, তারা বলছে তাইলে এখন টাকা এনে দেয়। আমরা বলছি কি তাইলে আমরা পাশের পাশে দিয়ে এনে দিই, আপনার বেরোতে দেবে না, 2 মিনিটের মধ্যে টাকা চাই, নাই এখন জবাই দেবো। ওই সেই এই গালার মধ্যে ধরে রয়েছে বাড়িতেছে, এবার এই বাড়িতেছে, এবার আমার এটা তোর 2 গা কাটতে ফেলাম, তুই হয়তো বেশি চালাকেরি। ওরা বলতে আমি ফোন দিচ্ছি আর কি ওই রুমের দিকে, তুই হয়তো বেশি চালাক করে সাইড দিয়ে যাবো, আর ওই তোর 2 গাল কাটতে আমি ধামি যাবো, এটা আমার ঠিক আছে। হ্যাঁ, এবার আমরা বলছি ঠিক আছে আমাদের দানটা নিয়ে না, তাহলে আমরা সকালে উঠেই চলে যাবো, বিকাশে টাকা এনে দিই। তারপর আমরা বিকাশে ফোন দিচ্ছি, তাও হইতেছে না, এখন ঢোকে না কেন, বিকাশে টাকা ঢোকে না কেন। তারপর একসাথে 50,000 ঢুকতে পারে না, 25,000 দুইবারে ওদের নাম্বারে। তারপর সেই নাম্বার নিয়েছে, আর আমাদের ফোন সবাই ফোন নিয়ে গেছে, আমার ফোন সব ফোন, আমার শোনা গয়না এমনি যা ছিল আমার ইতে সেগুলো নিয়েছে, টাকা পয়সা যা দিচ্ছি সব দেওয়ার পরও বিকাশে টাকা দেওয়া ভাই পাও ধরছি, সবাই পাও ধরছি, যে 5 লাখ তো আমাদের ঘরে নাই, এই মহিলা অভিযোগ করছেন যে তার বাড়িতে বিএনপির নাম করে হামলা চালিয়েছে আওয়ামী লীগের ডাকাতরা। মানে এতদিন যে কথাটা উঠে আসছিল যে বিএনপির লোকজন হামলা করছে আওয়ামী লীগের যারা পার্টি কর্মী তাদের উপর, তাদেরকে ঘরছাড়া করছে, তাদের উপর হামলা করছে, কিন্তু এই ক্ষেত্রে একটু অন্য অভিযোগ। কি অভিযোগ না, তার বাড়িতে নাকি বিএনপির নাম করে হামলা চালিয়েছে আওয়ামী লীগের ডাকাতরা। ওই মহিলার অভিযোগ তার বাড়িতে হানা দেওয়ার পর তিনি তার গয়না, টাকা পয়সা, বাড়িতে যা ছিল সব তিনি তুলে দিয়েছিলেন ডাকাতদের হাতে। দর্শক যাবেন না, আরেকটা ভিডিও দেখাবো, খুব জটিল ভিডিও, এর চাইতো খুব মর্মান্তিক একটা ভিডিও দেখাবো। সো দর্শক কি শুনলেন যে যুবলীগের লোকেরা, আওয়ামী লীগের লোকেরা হামলা করেছে হিন্দুদের বাড়িতে আওয়ামী লীগের লোকেরা হামলা করেছে। তারা বলছে তারা বিএনপির লোক, কিন্তু তারা চিনে ফেলছে, তাদেরকে তারা চিনে, তাদের এলাকা। এও বলছে যে আমি কয়েকজনকে চিনি। কি বলছে না ভিডিওতে শুনছেন না স্পষ্ট? আপনারা যারা দেশপ্রেমিক ভাই আছেন, দেশের জন্য একটুও মায়া আছে আপনাদের, যারা আপনারা একটুও দেশকে ভালোবাসেন, তারা প্লিজ পুরোটা ভিডিও দেখেন। আরেকটা ভিডিও দেখাবো, সেই ভিডিওটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে আসলে কোন পথে চলতেছে বাংলাদেশ, এখন কোন পথে। সো যাই হোক দর্শক, এখন যেই ভিডিওটা আমি দেখাবো, এই ভিডিওটা আমি 2019 সালে করেছিলাম,
কিন্তু 2019 সালে ভিডিওটা করেও আমি যখন ভিডিওটা পাবলিশ করছি, তারপর ভিডিওটা আবার প্রাইভেট করে ফেলি একদিন পর। কেন প্রাইভেট করি জানেন? কারণ জীবনের মায়া করে প্রাইভেট করি, তা না হলে আমারও স্থান হতো আয়না ঘরে হয়তোবা, ঠিক আছে? এজন্য প্রাইভেট করে ফেলি। তো চলুন সেই ভিডিওটা আমরা দেখি এবং মনোযোগ দিয়ে শুনবেন কি বলা হয়, ঠিক আছে ভিডিওতে। তারপর লাস্টে আমি কিছু কথা বলবো। অনেকেরই হয়তো ইতিহাস জানার ধৈর্য নেই, তবুও আমি আজকে রিকোয়েস্ট করছি আজকের ভিডিওটি একটু স্কিপ না করে ভিডিওটি দেখুন। তাহলে চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনায়। সিকিম ছিল ভারতের উত্তরাঞ্চলের তিব্বতের পাশের একটি রাজ্য। সিকিম রাজ্যটির রাজাদের বলা হতো চকুয়াল। পার্শ্ববর্তী দেশ নেপাল ও ভুটানের সাথে বিবাদ থাকলেও ভারতের ব্রিটিশ শাসনের পূর্বে সিকিম নেপাল আর ভুটানের সাথে যুদ্ধ করে স্বাধীনতার অস্তিত্ব টিকিয়ে রেখেছিল। কিন্তু ব্রিটিশরা আসার পর তাদের সাথে চুক্তিবদ্ধ হয় সিকিম এবং আনুষ্ঠানিকভাবে তারা নেপালের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে। সেই সময় সিকিমের রাজা ছিল নামগয়াল। ব্রিটিশরা প্রথমে সিকিমের স্বাধীনতাকে সমর্থন জানালেও কিছুদিন পর তারা তিব্বতে যাওয়ার জন্য সিকিম দখল করে নেয়। 1888 সালে রাজা নামগয়াল ভারতে গেলেও এই বিষয়ে রাজাকে বন্দী করা হয়। 4 বছর পর 1892 সালে ব্রিটিশরা রাজা নামগয়ালকে মুক্তি দেয় এবং সিকিমের স্বাধীনতাকে পুনরায় মেনে নেয়। একটা সময় সিকোয়েন টিটকু নামগয়াল সিকিমের ক্ষমতায় আরোহণ করে এবং সিকিমের ব্যাপক উন্নয়ন সাধন করেন। তৎকালীন সময়ে সিকিম ব্রিটিশদের কাছ থেকে তার পূর্ণ স্বাধীনতা লাভ করে। পরবর্তীতে চগুয়াল খাসি নামগয়াল সিকিমের ক্ষমতায় আসে। সেই সময় ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যায় এবং একই সময়ে গণভোটে সিকিমের মানুষ ভারতের ঐতিহাসিক রায় প্রদান করে এবং ভারতের পণ্ডিত জগন্নাথ নেহরু সিকিমকে স্বাধীন রাষ্ট্র হিসাবে মেনে নিতে বাধ্য হয়। 1962 সালে ভারত চীন যুদ্ধের পর সিকিমের গুরুত্ব আরো বেড়ে যায়। 1963 সালে সিকিমের রাজা থাসি নামগয়াল এবং 1964 সালে ভারতের প্রধানমন্ত্রী নেহরু মারা গেলে পরিস্থিতি দ্রুত পাল্টে যায়। থাসি নামগয়ালের পর সিকিমের নতুন রাজা হন পান্ডেল থন্ডুল নামগয়াল এবং ভারতের প্রধানমন্ত্রী হয় ইন্দিরা গান্ধী। নেহরু স্বাধীন সিকিমের পক্ষে থাকলেও ইন্দিরা গান্ধী সিকিমের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। পরে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ক্ষমতা গ্রহণ করেই সর্বশক্তি নিয়োগ করে পুনরায় সিকিমকে দখল করার জন্য। প্রাথমিক কূটকৌশল হিসেবে সে কাজে লাগায় তৎকালীন সিকিমের প্রধানমন্ত্রী কাজী লেনদুক দর্জিকে। ভারতের কৌশল ছিল লেনদুক দর্জিকে তাদের 5 গোলাম বানিয়ে রাখতে আর সিকিমকে তাকে দিয়ে খেলানো। সিকিমের জনগণের মাঝে বিবাদ সৃষ্টি করা, রাজনৈতিকভাবে বিবাদ সৃষ্টি করা, সিকিমে ভারতের প্রবাদ সৃষ্টি করা, সিকিমের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের দাবেদারি করা, সিকিমের জাতীয়তাবাদী নেতা ও জনগণকে হত্যা করা, এক কথায় তাদেরকে বন্দী ও নির্যাতন করা। ভারতের জন্য কৌশলে সিকিমের সীমান্ত উন্মুক্ত করা, সিকিমকে ভারত নির্ভর করে সমস্ত বিশ্বের কাছে আলাদা করা, সিকিমের অর্থনীতি ধ্বংস করা সহ বিভিন্ন কৌশল বাস্তবায়ন করার জন্য ভারত লেনদুক দর্জিকে তাদের দোসর হিসাবে নিযুক্ত করে। লেনদুক দর্জি তার নিজ দেশের মায়া মমতা এবং দেশপ্রেমকে জলাঞ্জলি দিয়ে নিজ দেশকে ভারতের কাছে বিক্রি করার জন্য তাদের দাবিদারি শুরু করে। 1967 সালে কাজী লেনদুক দর্জি শেরপা সিকিম মন্ডল নামে একটি রাজনীতি দল গঠন করে। এর সভাপতি নির্বাচিত হয়। 1953 সালে শের কনভার্টস স্টেট নির্বাচিত হয়ে 1958 সাল পর্যন্ত গহন থাকে। লেনদুক দর্জি 1962 সালে সিকিমের স্বতন্ত্র দল রাজা প্রজা সিকিম স্টেট কনভেন্ট সিকিম ন্যাশনাল পার্টির কিছু দলপল নেতাদের নিয়ে নতুন এজেন্সি গঠন করে। গদ্র ক্লাহর ও রাজতন্ত্র বিরোধিতা এবং গণতান্ত্রিক সংস্কৃতির দাবিকে সামনে রেখে এই দলের যাত্রা শুরু হয়। এপ্রিল 1973-এ সিকিম জনতা কনগ্রেসিও এই দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে যায়। লেনদুকের ইচ্ছে ছিল এই দলের মাধ্যমে সাম্প্রদায়িক চেতনা লালন করা, জনগণের শান্তি ও দেশের উন্নয়ন করা। নির্বাচনে তৃতীয়তে তার 18টি আসনের মধ্যে 8টি আসনই জয়লাভ করে। 14 এপ্রিল 1975 সালে সিকিমে ভারতের ছত্রছায়ায় সেনাবাহিনীর এক গণভোট অনুষ্ঠিত হয়। তারা বন্দুকের মুখে ভোটারদেরকে হ্যাঁ ভোট দিতে বাধ্য করে।
নির্বাচনের পুরো ঘটনাই ছিল নাটক। 6ই এপ্রিল 1975 সালের সকালে সিকিমের রাজা যখন নাস্তা করতে ব্যস্ত, সেই সময় ভারতীয় সৈন্যরা রাজপ্রাসাদে আক্রমণ করে এবং রাজাকে বন্দী করে প্রাসাদ দখল করে নেয়। 26শে এপ্রিল 1975-এ ভারতের অঙ্গরাজ্য হিসেবে সিকিম ভারত 22তম অঙ্গরাজ্য হিসেবে পরিণত হয়। 16ই মে 1975-এ ভারত ইউনিয়নে বিভক্ত হয় এবং লেনদুক দর্জিকে ঘোষণা দেওয়া হয় সিকিমের মুখ্যমন্ত্রী। আর এভাবে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ভারতের অধীনে চলে যায়। মজার ব্যাপার এই যে সিকিমের সেনাবাহিনী তাদের রাষ্ট্র রক্ষার কোনো চেষ্টাই করেনি, তারা পুরো সময়টাই অলস ঘুমিয়ে কাটিয়েছে। কারণ সিকিম সেনাবাহিনী ভারতের সেনাবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত ছিল। ভারতীয় আধিপত্যবাদের সেবাদাস লেনদুক দর্জিকে নিজ দেশের সাথে বিশ্বাসঘাতকতার পুরস্কার স্বরূপ ভারতের পদ্মবিমান পুরস্কার হিসাবে ঘোষিত করে। সিকিমের রাজ্য সরকার 2004 সালে সিকিম রত্ন উপাধি প্রদান করে। শেষ জীবনে লেনদুক দর্জি তার নিজ দেশের সাথে বেমানি করার ফল পেয়ে গিয়েছিল। 1979 সাল পর্যন্ত সে সিকিমের মুখ্যমন্ত্রী হিসেবে ছিল। ক্ষমতা শেষ হয়ে যাওয়ার পর ভারত তাকে ডাস্টবিনে নিক্ষেপ করে। 1979 সালের নির্বাচনে একটি আসনও লাভ করতে ব্যর্থ হয় লেনদুক দর্জির। নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে যেয়ে লেনদুক দর্জি দেখে ভোটার তালিকায় তার নিজের নামটি নেই। নিঃসঙ্গ, তার লজ্জা অপমানিত, তার নিজ শহর কলকাতায় কালীবঙ্গে চলে যায় এবং তিনি তার নিজের এলাকায় মারা যান 130 বছর বয়সে 2007 সালে। তার মৃত্যুতে সিকিমবাসী সামান্যতম কেউ দুঃখ প্রকাশ করেনি, কারণ সে চরম প্রতারণা করেছিল দেশের সাথে। অনেক কষ্ট ও ত্যাগের মাঝে সিকিম ভারত থেকে স্বাধীনতা অর্জন করেছিল। প্রিয় দর্শক, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থা মাথায় রেখে সিকিমের স্বাধীনতা হারানোর এই গল্প আপনাকে কি একটুও ভাবিয়ে তোলেনি? সিকিমের এই করুণ ইতিহাস সংক্ষেপজনক যদি বাংলাদেশের জন্য আপনার মনে হয়, তাহলে ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখুন, আর নয়তো নো লিখুন। আমি আপনাদের থাই ইরফান। এই ভিডিওটি 2019 সালে আমার নিজের হাতে করা সিকিম শহরে। সো দর্শক, হয়তোবা ভিডিওর কথাগুলা স্পষ্ট শুনতে পাইছেন। তো দয়া করে আমি বলবো যে এখন দেখেন যেভাবে বাংলাদেশ আগাইতেছে, যেই স্টেপে বাংলাদেশ আগাইতেছে, ঠিক সেভাবে সিকিম যেভাবে দখল করছে মানে তাদের লোক দিয়ে সিকিম যেভাবে দখল করছে, ঠিক একইভাবে বাংলাদেশ এখন দখল করার চেষ্টা করতেছে। তো কি বুঝলেন? প্রথম যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু ইন্ডিয়ান একটা চ্যানেল থেকে আমি নিছি, ইন্ডিয়ান চ্যানেল থেকে। আর আপনারা বাংলাদেশে বসে থেকে এই ভিডিও পান না। হ্যাঁ পান, এই সময় টিভি, 71 টিভি এসব ভিডিও, এসব নিউজ পায়, কিন্তু তারা করবে না। তাদেরকে কেন এখনো বদলি করতেছে না আমি জানি না। যে সাংবাদিকগুলো আছে 71 টিভির এবং সময় টিভির, তাদেরকে দ্রুত বদলি করানো হোক, দ্রুত। আমি বর্তমান সরকারের কাছে এটা অনুরোধ করতেছি যে দ্রুত তাদেরকে বদলি করানো হোক, নতুন লোক নিয়োগ করা হোক। সো দর্শক, সব শুনলেনই, দয়া করে আল্লাহর বাস্তে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে যান। দয়া করে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, পেজ এবং ইউটিউব এবং ফেসবুক, যেখান থেকে দেখতেছেন, যেই প্ল্যাটফর্ম থেকে দেখতেছেন, ভিডিওটা প্রচুর শেয়ার করেন। কারণ এই ভিডিওটা শেয়ার না করলে ইন্ডিয়াকে বোঝানো যাবে না যে আসলে এই সন্ত্রাসীগুলা আওয়ামী লীগ করতেছে, শেখ হাসিনা লোকেরা করতেছে। তো দয়া করে এই ভিডিওটা তুলে ধরেন। সো আল্লাহ হাফেজ।